যেই ব্যবহার আপনি তানবীরের সাথে করেছেন সেটার জন্য কি আপনি মাপ পাওয়া যোগ্য? ইসরাত কিছু বলতে যাবে ঠিক তখনই তানবীর আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। কিরে, এখানে আনলি কেন? এই মেয়ে যাতে তোর কাছ থেকে দূরে থাকে তাই নিয়ে আসলাম। আচ্ছা, আমি যাই তাহলে। ওকে, সাবধানে যা। আমি বস্তিতে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ইসরাতের কথা ভাবছি। আচ্ছা, ইসরাত হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হলো? ও তো আমাকে অনেক ঘৃণা করত, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কি করে হলো? ইসরাতের চোখ তো বলে দিচ্ছে যে সে খুব অনুতপ্ত। ইসরাতের কথা ভাবতে ভাবতে বস্তিতে এসে গেছি। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘরে থাকা কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর চাচা ঘরে ঢুকলো। আরে চাচা, আপনি আমার ঘরে? কেন, আসতে পারবি না নাকি? আরে ধুর, কি বলছেন? আপনি আসবেন না তো কে আসবে? বাবা, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? সেটা তুই দেখে নে। কই মা, তুমি ভিতরে আসো। হঠাৎ একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটার দিকে তাকিয়ে আমি হা করে তাকিয়ে রইলাম, কারণ আমার সামনে ইসরাত দাঁড়িয়ে আছে। চাচা, এই মেয়ে এইখানে কিভাবে আসলো? এই মেয়ে তো আগেও একবার এসেছিল। ও আচ্ছা, তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। হুম। খুব অবাক হচ্ছ আমাকে এখানে দেখে, তাই না? আপনি আমার বস্তিটা চিনলেন কিভাবে? আর আপনি আমার বস্তিতে আগেও এসেছিলেন? আগে একবার তোমাকে রিক্সা নিয়ে বস্তিতে আসার সময় তোমাকে দেখেছিলাম, তাই আমি তোমার পিছন পিছন এসেছিলাম। ও, তা আজকে আবার কেন আসলেন? আমি প্রায় এখানে আসি। তা কেন আসেন এইখানে? এখানে একজন মায়ের কবরের কাছে আসি, যিনি তোমার মতো একজন উদার মন আর পরোপকারী ছেলের জন্ম দিয়েছিলেন। আপনি আমার মায়ের কবরের সামনে আসেন? আমি তোমার নামে সব জানি, আর তোমার পরিবারের ব্যাপারেও সব জানি। সব কিভাবে জানলেন আপনি? আমাকে রহমত চাচা বলেছিল। ও, তোমার এইখানে আমার একটা অনুরোধের জন্য ছুটে এলাম। কিসের? তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। বললাম তো, আপনার উপর কোনো রাগ নেই আমার। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি কতটা ঘৃণা করো আমাকে। তা যদি বুঝতেই পারেন তাহলে আপনি আর আমার সামনে আসবেন না। ইসরাত এর মধ্যে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আজ এই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে ফেলবো। আমি তাকিয়ে দেখি ইসরাত একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাগলামি করছেন আপনি? হাত থেকে ছুরিটা ফেলে দিন। তোমার কাছে হয়তো পাগলামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে নয়, আমি সত্যি বলছি। ইসরাতের কিছু বুঝে ওঠার আগে আমি ইসরাতকে ঝাপটে ধরে তার হাত থেকে ছুরিটা নিয়ে নেই। ঠাস! পাগল হয়ে গেছেন নাকি? এইগুলো নিয়ে মজা করে? ইসরাত কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার মাফ পাওয়ার জন্য এত কিছু করছি, আমাকে কি একবারও মাফ করা যায় না? আমি কিছু না বলে চুপচাপ ইসরাতের হাত ধরলাম। ইসরাত খুব অবাক হয়ে তাকিয়ে আছে। হাত ধরার জন্য মাফ করবেন, তবে সত্যি বলছি আপনার উপর আর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো? সত্যি। ইসরাত হঠাৎ একটা কাজ করে বসলো, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত আমাকে জড়িয়ে ধরেছে। আমি ওর কাজে খুব অবাক হয়ে গেলাম। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এই বলে আমি ইসরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। সরি, আসলে বুঝতে পারি নাই। ওকে, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? এতিমের সাথে বন্ধুত্ব করলে তো আপনার সম্মান কমে যাবে, তাই কি দরকার এসবের? তুমি বেশি বেশি বলতেছো। আমি যা বলতেছি তাই হবে। আজ থেকে আমরা ফ্রেন্ড। পারবেন তো আমাকে বন্ধুর চোখে দেখতে? পারবো। আর আমাকে তুমি করে বলতে হবে। না না, তুমি করে বললে কেমন জানি দেখায়। আপনি ঠিক আছে। না, আমাকে তুমি করে বলতে হবেই। ওকে ওকে, বলবো। গুড। এবার তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আবার আপনি? ও সরি, তা কি করবে আমার নাম্বার দিয়ে? কেন, ফ্রেন্ড কি কল করতে পারে না? পারে, কিন্তু আর কোনো কিন্তু নেই। এখন নাম্বার দিবা কিনা? আমি ভয়ে ওকে নাম্বারটা দিলাম, নইলে আবার কি করে বসে আল্লাহ ভালো জানে। ওকে, আমি তাহলে আজকে যাই। ওকে বাই। ইসরাত চলে গেল। আমি আর কিছু না ভেবে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এলিয়ে দিতেই ঘুম লেগে এলো দুই চোখে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে।
তাই বস্তির পাশে কিছুক্ষণ হাঁটাচলা করলাম। সন্ধ্যায় ঘরে এসে পড়তে বসলাম। এমন সময় চাচা ঘরে আসলো। কি রে, কি করিস? এই তো মাত্র পড়তে বসলাম। ওহ, পড় তাহলে। কিছু বলবেন? সকালে তোর মামা এসেছিল তোর সাথে দেখা করার জন্য। তা কেন এসেছিল জিজ্ঞেস করেন নাই? সেই কারণ তো এখনো বলে নাই। ওকে, তাহলে আমি যাই, পরে আসবো। আচ্ছা। চাচা চলে গেলে আমিও পড়ায় মন দেই। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও তুমি? তা এত রাতে কি মনে করে কল দিয়েছো? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, মাত্র পড়া শেষ করলাম। তুমি এত রাত পর্যন্ত পড়াশোনা করো? হুম। তা তুমি ঘুমাও নাই কেন? কি করব, আমার যে আজকে ঘুম আসছে না। শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, কিন্তু কেন জানি ঘুম আসছে না। ও, রাতে খাবার খেয়েছো? খেয়েছি অনেক আগেই। তুমি খেয়েছো? না, এখনো খাই নাই। কেন খাও নাই? মাত্র পড়া শেষ করলাম, এখন খাবো। ওকে, তাহলে খেয়ে নাও, পরে কল দিব। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ক্রেডিট কার্ডটা সাথে করে কলেজে নিয়ে গেলাম। আমি আর তানভীর কলেজের এক কোণে বসে আছি। তখনই ইসরাত আসে। আরে, তুমি এইখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। আমাকে খোঁজার কি আছে? আমি তো এইখানে বসে আছি। আজকে আমার একটা ছোট্ট আবদার আছে। কি তোমার সেই আবদার? তানভীর আমাদের কথা শুনে অবাক হয়ে গেল। সে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোদের মাঝে এত মিল কবে থেকে হলো? ও, তোকে তো কিছুই বলি নাই। তাহলে শোন ঘটনাটা। তানভীরকে সব বলে দিলাম, কাল যা যা হয়েছে। যাক, তোদের মাঝে এমন সম্পর্ক থাকলে আমার আর কিছু বলা লাগবে না, আমি এটাই খুশি। হুম। কি হলো ইমন, আমার আবদারটা রাখবে না? বলুন মহারানী, আপনার কি আবদার? আজকে আমি আর তুমি ক্লাস করব না। কেন? আজকে আমি আর তুমি অন্য জায়গায় গিয়ে ঘুরবো। না না, ক্লাস মিস করা যাবে না। প্লিজ প্লিজ, চলো না আজকে ঘুরতে যাই। আরে এত রিকোয়েস্ট করতে হবে না, ইমন যাবে তোমার সাথে। কিন্তু বন্ধু। আর কোনো কিন্তু নেই, তুই যাবি, এটাই শেষ কথা, আর এটাই ফাইনাল। ওকে, যাব। ওকে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলে ইসরাত চলে গেল। আরেকদিকে কি রে, ইসরাতের এত পরিবর্তন কিভাবে হলো? সেটা আমিও বুঝতে পারছি না। তবে ইসরাতের কথায় বোঝা যায় যে ও তোকে সত্যি ফ্রেন্ডশিপ হিসেবে মেনে নিয়েছে। হয়তো। আমি আর তানভীর এইভাবে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত আসলো। চলো আমরা যাই। এখন যাবা? এখন। আর একটু পর গেলে হয় না? কেন, তোমার কি কোনো কাজ আছে? না, আমার আর কি কাজ থাকবে। তাহলে চলো, এখনই যাব। ওকে তানভীর, তাহলে তুই ক্লাসে যা। আমি ইসরাতের সাথে গেলাম। ওকে। আমি আর ইসরাত কলেজ থেকে বেরিয়ে গেলাম। ইসরাত একটা রিক্সা ডাকলো। কি হলো, উঠছো না কেন? তুমি আর আমি এক রিক্সায় যাব? এখানে অবাক হওয়ার কি আছে? তাহলে তাড়াতাড়ি ওঠো। আমি রিক্সায় উঠে ইসরাতের পাশাপাশি বসলাম, কিন্তু একটু দূরত্ব বজায় রেখেছি যাতে ওর শরীরের সাথে আমার শরীরটা না লাগে। কি হলো, এত দূরে দূরে বসে আছো কেন? পড়ে যাবা তো। না না, পড়বো না, আমি ঠিক আছি। কাছে আসো আরো। ঠিক আছি তো আমি। এই বলে ইসরাত আমার জামা টান দিয়ে তার আরো কাছে বসিয়ে দেয়। ইসরাতের শরীরের সাথে আমার শরীরটা লাগছে, কিন্তু ইসরাতের কোনো রিয়াকশন নেই। এইভাবে কতক্ষণ চলার পর রিক্সা একটা পার্কের সামনে এসে থামলো। আমি আর ইসরাত ভিতরে গেলাম। দুজনে খুব পাশাপাশি বসে আছি। ঘুরতে এসে তোমার ভালো লাগছে না? লাগছে মোটামুটি। আগে কখনো কোনো মেয়ের সাথে এইভাবে ঘুরতে এসেছো? না, তুমিই প্রথম। তাই বুঝি। কথা বলতে বলতে ইসরাত আমার কাঁধে তার মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? না, কেন? তাহলে কাঁধে শুয়ে পড়লে যে? ধুর, তুমি মুডটাই নষ্ট করে দিলা। এর জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। মুড নষ্ট করার আবার শাস্তি হয় বুঝি? তোমার জন্য হবে। তা কি সেই শাস্তি? আমি এখন তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমার চুলগুলোকে বিলি কেটে দিবা। পাগল নাকি তুমি? এইভাবে কেউ এইরকম করে নাকি? আমি জানি না।
আমাকে নিয়ে এটা করতেই হবে, না পারবো না। নইলে আমি কান্না করে দিব। ওকে শুয়ে পড়ো, তবু কান্না করো না প্লিজ। ইসরাত আমার কোলে শুয়ে পড়লো আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমাকে নিয়ে ঘুরতে আসার কারণ? সেটা পরে বলবো। ওকে। এইভাবে কিছুক্ষণ ইসরাতের সাথে পার্কে সময় কাটালাম। ইসরাত আমাকে নিয়ে একটা শপিং মলে ঢুকলো। এই আমরা এখানে আসছি কেন? চুপ, দেখো, কোনো কথা বলবা না। ওকে। ইসরাত কয়েকটি শার্ট আর প্যান্ট নিয়েছে, তাও আবার আমার মাপ দিয়ে। মার্কেটিং করে আমরা দুইজন বাহিরে আসলাম। এই নাও, এইগুলো তোমার জন্য কিনেছি। আমার জন্য আবার কেন কিনতে গিয়েছো? চুপচাপ থাকতে বলেছি না, এখন নাও এগুলা। না, আমি নিতে পারবো না। কি, তুই এগুলো নিবি না? ও যেই পরিমাণে রেগে গেছে, জানি না আমাকে আবার কি করে, তাই ভয়ে ভয়ে ওর হাত থেকে ব্যাগগুলো নিলাম। কাল তুমি এগুলো পরে কলেজে আসবা। এইগুলো পরে আসতে হবে? হবে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, সেইখানে কিছু খাবার খেয়ে বেরিয়ে আসলাম। ইসরাত একটা রিক্সা ডাক দিল। আমি আর ইসরাত রিক্সায় পাশাপাশি চেপে বসলাম। আচ্ছা, তুমি যে আজকে কলেজ মিস দিয়ে আমার সাথে ঘুরতে এসেছো, তোমার বাবা কিছু বলবে না? না বাবা, কিছুই বলবে না। কেন? কারণ আমি কোনোদিন কলেজ মিস দেই না, তাই একদিন মিস দিলে সমস্যা নাই। ও। ইসরাত তার বাড়ির সামনে নেমে গেল আর আমি চলে এলাম বস্তিতে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাহির থেকে খেয়ে আসার কারণে পেট ভরে আছে। এমন সময় চাচা আমার ঘরে আসলো। চল আজকে আমাদের সাথে খাবি। না চাচা, আজকে বাহিরে খেয়ে এসেছি। বাইরে খেয়েছিস মানে? মানে একজনের সাথে ঘুরতে গিয়েছিলাম, সে আমাকে খাইয়ে দিয়েছে। ওহ, তাহলে জিরিয়ে নে। চাচা চলে গেল। আমি বসে বসে একটা বই নিয়ে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে চোখে ঘুম লেগে গেছে। কখন যে ঘুমিয়ে পড়লাম তার হিসেব নাই। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে আর আমার সামনে মামা বসে বসে একটা বই পড়ছে। আরে মামা, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমাকে ঘুম থেকে উঠাননি কেন? তোকে ঘুমে দেখে তোকে আর বিরক্ত করি নাই। ওকে, তা বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো, কিন্তু তোর নানা খুব অসুস্থ, আগের চেয়েও। সময় পেলে একদিন দেখা করতে যাব। আমার সাথে এখন আয়। না মামা, আজকে না, আরেকদিন যাব। এইভাবে মামার সাথে কিছুক্ষণ কথা বললাম। তাহলে আজকে যাই, আবার আরেকদিন আসবো। ওকে। তোর যা যা লাগবে সব আমাকে বলিস। আচ্ছা। এই বলে মামা চলে গেল। আমি অজু করে মায়ের কবরটা জিয়ারত করলাম। তারপর বস্তির গলিতে হাঁটাহাঁটি করতে লাগলাম। এমন সময় তানভীর কল দিল। বল। তুই কি চলে আসছিস নাকি ইসরাতের সাথে আসছিস? আমি তো দুপুরেই চলে আসছি। শালা একটা কল দিতে পারলি না? মনে ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এখন তো আর আমাকে মনে পড়বে না, এখন তো ইসরাতকে পেয়ে গেছিস। শালা, তোরে পাইলে দেখাবো মজা। তুই তোর সাথে ইসরাতে তুলনা করস কেন? কেন করলে সমস্যা কি? তুই কই আর ইসরাত কই? থাক, আর সুনাম করতে হবে না। তা কেন কল করেছিস? কয়েকদিন পর আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমি চাই তুই সেখানে অংশগ্রহণ করিস। দূর, কি যে বলস তুই। আচ্ছা, তুই কাল আয়, সব কালকে বলবো। ওকে। তানভীর কল কেটে দিল। আমি বাহির থেকে কিছু খাবার কিনে ঘরে নিয়ে আসলাম। ঘরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়ার ফাঁকে খাবারগুলো খেয়ে নিলাম, আবার পড়তে লাগলাম। এমন সময় কেউ একজনের কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও, তুমি? তুমি আমার নাম্বারটা সেভ করে রাখো নাই? মনে ছিল না, এখন করব। মনে থাকে জানো। তা কি করছো? এই তো পড়ছি। তুমি? আচ্ছা, তুমি এত রাত পর্যন্ত কিভাবে পড়তে পারো? আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো কোনোদিন এত রাত পর্যন্ত পড়ি নাই। তাহলে এখন জেগে আছো কেন? তোমার সাথে কথা বলবো তাই জেগে আছি। ও, তা রাতে খেয়েছো? খেয়েছি। তুমি? আমিও খেয়েছি। কাল কিন্তু অবশ্যই আমার দেওয়া শার্ট প্যান্ট পরে আসতে হবে। যদি না পড়ে যাই তাহলে? তাহলে তোমার একদিন, আমার যে কয়দিন লাগে। ওকে, পড়বো। তোমাকে আমি নতুন সাজে দেখতে চাই। ওকে। আচ্ছা, আমার ঘুম আসছে। আর একটু কথা বলি। আমার যে ঘুম আসছে। ওকে, তাহলে তুমি ঘুমাও, পরে না হয় কথা বলবো। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। শুয়ে শুয়ে ভাবছি ইসরাতের কথা। ও কিভাবে এতটা পরিবর্তন হলো। আগের ইসরাতের সাথে এখনকার ইসরাতের আকাশ পাতাল ব্যবধান। কিভাবে তার এই উন্নতি হলো?
ইসরাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম, তারপর ইসরাতের দেওয়া জামাগুলো পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার পর সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হয় আমি কোনো এলিয়েন আসছি। তানবীরের সাথে দেখা হতেই, কি রে মামা, তোকে তো আজকে অন্যরকম লাগছে। কিরকম লাগছে? প্রকাশ করার ভাষা নেই আমার। হয়েছে হয়েছে, আর প্রকাশ করতে হবে না। আচ্ছা, কিভাবে কি হলো আমাকে একটু খুলে বল। ক্লাসের পরে বলবো। আমি দূরে তাকিয়ে দেখি ইসরাত আমার দিকে এগিয়ে আসছে। ইসরাত আমার কাছে এসে কোনো কথা না বলে চুপচাপ আমাকে দেখতে লাগলো। বাহ, তোমাকে আজকে দারুণ লাগছে। তাই বুঝি? কেন, আমি কি মিথ্যা বলেছি? না মোটেও না, ইসরাত মিথ্যা বলে নাই। আজকে সত্যি তোকে অন্যরকম লাগছে। থাক, আমার আর লজ্জা দিস না। কই তোমাকে লজ্জা দিলাম? যা সত্যি তাই বলেছি। দেখিস না অনেকে তোর দিকে তাকিয়ে আছে। দূর বাদ দে, ক্লাসে চল। চল। ইমন, প্রতিদিন তো তানভীরের পাশে বসো, আজকে আমার পাশে বসতে হবে। আমি ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি এই মেয়ে? কি হলো, বসবে? তা কি করে হয়? ওকে, আজকে ইমন তোমার পাশে বসবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। তানভীর অন্য একজনের সাথে বসলো আর আমি ইসরাতের পাশে বসলাম। ইসরাতের ফ্রেন্ডরা আসলো, আমি তাদের দেখেও চুপ করে রয়েছি। ইমন ভাইয়া, আমরা জানি আমরা অন্যায় করেছি, আমাদের কি মাফ করা যায় না? মাপ তো আমি সবাইকে করে দিয়েছি। তাহলে আজ থেকে আমরাও ফ্রেন্ড। সবাই আমাকে তাদের দলে নিয়ে নিল। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। আচ্ছা, তুমি কি এই লাইনটা বোঝাতে পারবে আমাকে? কই দেখি। এই যে এটা। এইটা তো একেবারে সোজা। তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও না। আমি ইসরাতকে অঙ্কটা বুঝিয়ে দিতে লাগলাম। এই ছেলে, তুমি দাঁড়াও। জি স্যার। তুমি ক্লাসে মনোযোগ না দিয়ে এই মেয়েটার সাথে কথা বলছো কেন? স্যার আসলে আমি কথা বলছি না, আমি ওকে এইটা একটু বোঝাচ্ছিলাম। বেয়াদব, ভদ্রতা জানো না নাকি? স্যারদের মুখের উপর কথা বলার সাহস কি করে হয়? কি হলো ইমন, তুমি চুপ কেন? উনি তোমাকে ভুল বুঝে অপমান করে যাবে আর তুমি সহ্য করে নেবে? তুমি আবার এর মাঝে কথা বলছো কেন? বেয়াদবি মাফ করবেন, আপনি যা বুঝেছেন সব ভুল। ইমন আমার সাথে কথা বলে নাই, বরং আমাকে বুঝিয়ে দিচ্ছিল। তাহলে ও বেয়াদবের মতো মুখের উপর কথা বললো কেন? আপনি ওকে ভুল বলে যাবেন, এইটা তো মানা যায় না। তাই আপনাকে সত্যটা বলতে চেয়েছে। ইসরাত, তুমি বসো। একমাত্র বেয়াদব ঘরের সন্তান হলে এভাবে কথা বলতে পারে। আমি এতক্ষণ ভদ্রতার জন্য চুপ করেছিলাম, কিন্তু স্যার এবার সীমানা ক্রস করে যাচ্ছে, তাই রাগ উঠে গেল। স্যার আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি এখানে আমার পরিবারকে টানছেন কেন? কি, তুমি আমাকে ভদ্রতা শেখাবে? তোর বাবা মা কি তোরে ভালো শিক্ষা দিতে পারে নাই? আমি আগে একরকম ছিলাম, এখন আরেক রকম আছি, তাই অতি সম্মানের সাথে বলছি যে সীমানা ক্রস করবেন না। স্যার, আপনার কোনো অধিকার নেই যে ওকে এইভাবে অপমান করার, আর নিজের অবস্থান থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। তুমি আবার ওর সুপারিশ করছো কেন? ও তো বেয়াদব ঘরের সন্তান। স্যারের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, রাগে চোখগুলো লাল হয়ে আছে। আমি স্যারকে মারার জন্য এগিয়ে গেলাম, তখনই কয়েকজন ছেলে মেয়ে এসে আমাকে ধরে ফেললো। স্যার তো ভয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সবাই আমাকে বোঝাতে লাগলো, আমার মাথা গরম হয়ে আছে। স্যার আমার পরিবারের কথা টেনে আমার মাথা গরম করে ফেলেছে। সবাই আমাকে ধরে একটা চেয়ারে বসালো আর আমার মাথায় পানি ঢালতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল আর স্যার ঢুকলো। সবাই তাকে দেখে দাঁড়ায় গেল। ক্লাসে কি হয়েছিল? বাবা, ক্লাসে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কি সেই ভুল বোঝাবুঝি, আমাকে জানতে দাও। তাহলে সব শোনো। এই বলে ইসরাত সব বলতে লাগলো। প্রিন্সিপাল স্যার একবার আমার দিকে তাকাচ্ছে, আবার স্যারের দিকে তাকাচ্ছে। ইসরাতের বলা শেষ হলে, আমি সব বুঝতে পেরেছি, তবে আপনি মোটেও কাজটি ঠিক করেননি। সরি স্যার, কিন্তু আমার মাথা গরম ছিল। কেউ কি বলতে পারবে যে এইখানে ইমনের কি দোষ ছিল? ওকে, আমি দেখছি ব্যাপারটা। তোমরা দুজন আমার সাথে এসো। আমি কোনো কথা না বলে পিছু পিছু হাঁটতে লাগলাম। স্যার ওনার রুমে নিয়ে গেল। আপনি মোটেও কাজটি ঠিক করেননি। আপনাদের অনেকবার বলা হয়েছে যে মন মেজাজ গরম করে ক্লাসে যাবেন না, তারপরও কেন গেলেন? সরি, আর হবে না। আপনার কারণে আজ কলেজের যে খারাপ রেকর্ড সৃষ্টি হলো তা কিভাবে বুঝবেন? আমি আপনাকে আর এই কলেজে দেখতে চাই না। স্যার প্লিজ, আমার কথাটা তো শুনবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না, আপনি এখনই বেরিয়ে যান। প্লিজ স্যার। আপনি কি চান যে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেই? ওকে আর লাগবে না, আমি নিজে চলে যাচ্ছি। এই বলে স্যার রুম থেকে বেরিয়ে গেল। প্রিন্সিপাল স্যার এইবার আমার দিকে তাকালো।
দেখো ইমন, আমি জানি তোমার বাবা মা পরিবারে কেউ নেই। আপনি কি করে আমার পরিবারের কথা জানেন? তোমার মামা আমার ফ্রেন্ড হয়। তোমার মামার সাথে আমার আগেই থেকে পরিচয়। তা আপনি কিভাবে বুঝলেন যে আপনার ফ্রেন্ড আমার মামা? তোমার মামা ওই দিন তোমার খোঁজ করতে কলেজে এসেছিল। সেদিন তোমার মামা তোমার ব্যাপারে সব বলেছিল। ও, তোমার পরিবার আর তোমার মামার সম্পর্কে কথা চিন্তা করে আজ তুমি এই কলেজে আসো। আমি কারো দয়ায় এই কলেজে পড়ি না, বরং নিজের মেধার জোরে এই কলেজে চান্স পেয়েছি। সেটাও ঠিক। আমার কি কোনো শাস্তি আছে? না, তোমার নেই। তোমার পরিবার নিয়ে কথা বলেছে, তাই তোমার রাগ উঠেছে, এটাই স্বাভাবিক। হুম, তবে পরবর্তীতে যেন তোমার নামে আর অভিযোগ না আসে, সেদিকে খেয়াল রাখবা। ওকে স্যার। তাহলে তুমি এখন ক্লাসে যেতে পারো। ধন্যবাদ স্যার। আমি ক্লাসের দিকে হাঁটা ধরলাম। ক্লাসে ঢুকতেই সবাই আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ ইসরাতের পাশে গিয়ে বসলাম। ইসরাতের চেহারাতে হাসি ফুটে উঠল। হয়তো এতক্ষণ সে চিন্তা করছিল আমার জন্য। কি হয়েছে, সব ঠিক আছে তো? ক্লাস শেষ করে বলবো। কলেজের ছুটি দিয়ে দিল, আমরা ফ্রেন্ড সবাই একটা জায়গায় বসলাম। প্রিন্সিপাল তোকে রেখে কি বলেছে? স্যার আমাকে আগের থেকে চিনে। বাবা কিভাবে তোমাকে চিনবে? তোমার বাবা আর আমার মামা দুজনে ভালো বন্ধু। ও, তা আর কিছু কি বলেছে? না, আর তেমন কিছু বলে নাই। ভাইরে, তোর যে এত রাগ, তা তো জানতাম না। স্যার আমাকে অপমান করলে আমি চুপচাপ সহ্য করে নিতাম, কিন্তু উনি সীমা ছাড়িয়ে গেছে, তাই রাগ উঠে গেল। ঠিক করেছিস, আমারও খুব রাগ হয়েছিল। তুমি আবার মাঝখান থেকে কথা বলতে গেলে কেন? ও মা, উনি তোমাকে এইভাবে অপমান করবে আর আমি বসে বসে দেখবো নাকি? থাক, আর বলতে হবে না। এখন চলো বাসায় যাই। ওকে, আমিও তাহলে যাই, কাল আবার দেখা হবে। ওকে, বাই। সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমিও চলে এলাম বস্তিতে। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে রইলাম। এমন সময় মামার কল আসলো। মামা বলেন। মামা কিছু বলছে না, শুধু ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। মামার কান্না শুনে আমি অবাক। কি হয়েছে বলেন? তো নানা আর বেঁচে নেই। মামার কথা শোনার পর অজান্তেই নিজের চোখ দিয়ে পানি পড়ছে। আপনার এখন কোথায়? হাসপাতালে আছি, তুই তাড়াতাড়ি আয়। এই বলে মামা কল কেটে দেয়। আমি দ্রুত উঠে রেডি হয়ে বের হলাম। আরে ইমন, কই যাচ্ছিস? আমার নানা মারা গেছে, তাই ওনার কাছে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। ওকে, আমি দ্রুত চলে গেলাম হাসপাতালে। দেখি নানার কেবিনের সামনে সবাই বসে বসে কাঁদছে। আমাকে দেখে তাদের কান্না আরো বেড়ে গেল। ওদের অবস্থা দেখে নিজেকে সামলানো বেশ কঠিন, তাই নিজেও ভেঙে পড়লাম। সবাইকে কোনো মতে সান্ত্বনা দিতে লাগলাম। নানার লাশটাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সবার সাথে আমিও গিয়েছিলাম। হাসি খুশি বাড়িটা মুহূর্তে একটা মরা বাড়িতে রূপান্তরিত হলো। কিছুক্ষণ আগে নানার দাফন আমরা সবাই শেষ করলাম। সবার মুখের হাসি যেন দাফন হয়ে গেছে। এইভাবে দিনটি পেরিয়ে গেল। রাতে শুতে যাব, তখন মোবাইলটা বের করে দেখি অনেকগুলো কল আসছে। ইসরাত আর তানভীর কল দিয়েছে। হঠাৎ ইসরাত আবার ফোন দিল। আমি কলটা রিসিভ করতেই, হ্যাঁ, তোমার মোবাইল সারাদিন বন্ধ কেন? আর তুমি কোথায় গিয়েছো? আসলে আমি গ্রামে এসেছি। আমার নানা মারা গিয়েছে তো, তাই। তোমার না পরিবারে তোমার সাথে ঝামেলা চলছে, তাহলে গ্রামে কি করছো? সব মিটে গেছে। কিভাবে? আগে আমি শহরে ফিরি, তারপর না হয় সব বলবো। ও, তাই বলে কি আমাকে একটা কল দিয়ে জানানো যায় না? আসলে কাজ নিয়ে থাকাতে মোবাইলের কথা মনে ছিল না। রাতে খেয়েছো? মাত্র খেয়ে শুতে আসলাম। আমি তোমাকে মোবাইলে না পেয়ে বস্তিতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে সেখানেও পাইনি। আমার জন্য এত চিন্তা কেন তোমার? ইস, চিন্তা হবে না আমার? আমি আজকে সারা দিন ঠিকমতো খাবারটাই খেতে পারি নাই। পাগল নাকি তুমি? এখন খেয়ে আসো। তোমার সাথে কথা বলার পর খাবো। বললে না তো কেন চিন্তা হচ্ছিল আমার জন্য? তুমি একটা হাদারাম, তাই বুঝতে পারছো না। বুঝিয়ে দিলে তো বুঝবো। থাক, আর বুঝতে হবে না। তাই নাকি? তাই। আচ্ছা, তুমি কাল আসবে? কালই চলে আসবো আমি। তোমার গলা শুনতে পেরে শান্তি লাগছে খুব। তাই বুঝি। আচ্ছা, বাই, কিছু খাবো আমি। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে সাথে সাথে তানভীরকে কল দিলাম। হয়তো ও আমার জন্য এখনো চিন্তা করে যাচ্ছে। কি রে, তোর মোবাইল আজকে সারাদিন বন্ধ কেন? আমার নানা মারা গেছে, তাই সবার সাথে গ্রামে এসেছি। ও আচ্ছা, তুই কি গ্রামে থাকবি নাকি চলে আসবি? না রে, থাকবো না, কালই চলে আসবো। শালা, অন্তত কল দিয়ে তো জানাতে পারিস। দোস্ত, মনে ছিল না আমার। সারাদিন যে কেমনে কাটলো বুঝতেই পারি নাই। ওকে, তুই ঘুমা, বাই।
ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে মোবাইলটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে চুপচাপ নাস্তা করে নিলাম। কারো মুখে কোনো হাসি নেই। নাস্তা করার পর আমি আমার ব্যাগটা গুছিয়ে নিলাম, মামাকে ডেকে অন্য জায়গায় নিলাম। কিরে, কিছু বলবি নাকি? বলার জন্যই তো এনেছি। বল, কি বলবি? মামা, আমি আজকেই শহরে ফিরতে চাই। সে কি, কাল এসেছিস আবার এখন এই অবস্থাতে চলে যাবি? আসলে কলেজ থেকে তো ছুটি নিয়ে আসি নাই, আর আমি এই বইপত্র কিছুই সাথে নিয়ে আসি নাই। আরো কয়েকদিন থেকে গেলে ভালো হয় না? না মামা, আর জোর করো না। যেদিন নানাকে স্মরণ করে গরিব মিসকিনকে খাওয়াবো সেদিন আবার আসবো। তাহলে তুই এই কয়দিন তোর বাড়িতে থাকিস। আমার বাড়ি মানে? আমরা তো তোর বাড়িতেই থাকি, আর আমি চাই আমরা যতদিন গ্রাম থেকে আসছি তুই ততদিন সেইখানে থাকবি। ওকে। বাড়িতে কাজের লোকেরা আছে, তোর কোনো সমস্যা হবে না। তাহলে আমি বেরিয়ে পড়ি। ঠিক আছে, আর টাকা লাগলে বলিস। না লাগবে না, তোমার ক্রেডিট কার্ড আছে আমার কাছে। ওকে, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়। ওকে। তারপর ব্যাগটা নিয়ে নানির কাছে গিয়ে নানিকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম। দীর্ঘ কয়েক ঘন্টা গাড়িতে ভ্রমণ করে চলে আসলাম নিজের বাড়িতে। বাড়িতে ঢুকতেই মনটা যেন হাহাকার করে উঠল। চারদিকে মনে হয় আমার মায়ের ডাক শুনতে পেয়েছি। মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। আরে সাহেব, আপনি কখন এসেছেন? হঠাৎ শাহানার কথা শুনে পিছনে তাকালাম, দেখি শাহানা তাকিয়ে আছে। এই তো মাত্র এসেছি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ওকে। আমি আমার মায়ের রুমে চলে আসলাম। এসে দেখি মায়ের ছবিটা টাঙানো দেওয়ালে। আমি ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। নীরবে মায়ের কথা ভেবে 2 ফোঁটা অশ্রু ঝরে ফেললাম। মায়ের সাথে কথা না বলে আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। শাহানা আমাকে খাবার বেড়ে দিল। শাহানা হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে। এই মেয়েটা আমাকে খুব ভালো করে চিনে। আপনাকে দেখে খুব খুশি লাগছে আমার। কেন? যখন আপনারা এই বাড়িতে ছিলেন তখন বাড়িটার চেহারা সুন্দর ছিল, আর যখন ওরা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন বাড়িটাকে বড্ড অসহায় লাগছিল। ও, তা তুই এখনো এই বাড়িতে পড়ে আছিস কেন? এ বাড়িতে আমার আপুর স্মৃতি রয়েছে, তাই আর ছেড়ে যেতে পারি নাই। ও, আজ আপনাকে বাড়িতে দেখে বড্ড ভালো লাগছে। মনে হয় আগের পরিবার ফিরে এসেছে। হয়তো। জানেন, আপনার পরিবারের লোকেরা আপনার জন্য পাগল হয়ে আছে। ওনারা আপনার সম্পত্তি আপনার নামে আবার করে দিয়েছে। জানি আমি। সাহেব, একটা কথা বলবো? বল। আচ্ছা, আপনাকে যখন বের করে দিয়েছে তখন আপনি কোথায় থেকেছিলেন? একটা বস্তিতে। এখন থেকে এই বাড়িতে থাকবেন আপনি? না রে, একটা শর্ত মামাকে দিয়েছি, যদি পূরণ করতে পারে তাহলে আসবো। ও আচ্ছা, আপনি খান। আমি আর কথা না বলে খেতে লাগলাম। খাওয়া শেষ করে আমি রুমে গিয়ে তানভীরকে একটা কল দিলাম। কি রে বল। দোস্ত, আমি শহরে একটু আগে এসেছি। তুই এখন কই? আমি এখন বাড়িতে। আচ্ছা, আমি আসবো নাকি? এখন আসবি? তুই আমাকে ঠিকানা মেসেজ করে পাঠা, আমি আসছি। ওকে, পাঠাচ্ছি। তানভীরকে ঠিকানাটা পাঠিয়ে দিলাম আর ইসরাতকে কল দিলাম। হ্যালো ইসরাত। তুমি কি এসেছো? এসেছি। আমার বাসায় আসবা? বাসায় মানে আমি আগে যেই জায়গায় থাকতাম সেই জায়গায়। ওকে, কিন্তু ঠিকানা কই পাবো? মেসেজ করে দিচ্ছি। ওকে, দাও। আমি কল কেটে দিয়ে ঠিকানাটা ইসরাত আর তানভীরকে মেসেজ করে দিলাম। শুয়ে শুয়ে ম্যাগাজিন পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দরজার আওয়াজ পড়ল। আমি গিয়ে দরজা খুলে দেখি বাহিরে তানভীর দাঁড়িয়ে আছে। আয়, ভিতরে আয়। তানভীর আমাকে এই বাড়িতে দেখে খুব অবাক হয়। বাড়ির ভিতরে চারপাশ খুব ভালো করে দেখতে লাগলো। আমি তানভীরকে আমার রুমে নিয়ে গেলাম। কি রে তুই, এই বাড়ি কি তোর? কেন, কি মনে হয়? মনে হয় কোনো রাজপ্রাসাদে এসে পড়েছি। তাই বুঝি? ভাই, এইখানে তুই আগে থাকতি? হুম। তোর এই বিশাল বাড়ি ছেড়ে তুই বসতে থাকিস কেন? এটার উত্তর তোকে আগেও দিয়েছি, এখন দিতে ভালো লাগছে না। ইসরাতকে এখানে আসতে বলেছি। কেন? একা একা ভালো লাগছিল না, তাই তোদের দুজনকে আসতে বলেছি। আমার কেন জানি মনে হয় তুই ইসরাতকে ভালোবেসে ফেলেছিস, তাই ওকে নিয়ে খুব ভাবিস তুই। তোর বেটা, কি বলিস তুই? ওর সাথে আমার শুধুই ফ্রেন্ডশিপ আর কিছুই না। থাক, আমাকে আর উল্টো বুঝে লাভ নেই। আমি জানি তোদের ব্যাপার। কচু জানিস তুই? কি এত কথা হচ্ছে শুনি? হঠাৎ ইসরাতের কথা শুনে দরজায় তাকিয়ে দেখি ইসরাত দাঁড়িয়ে আছে। আরে বাহিরে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো ভেতরে আসতে বলো নাই। ও সরি, আচ্ছা ভিতরে আসো।
ইসরাত আমার পাশে এসে বসলো। আমার মনে অনেক প্রশ্ন ঘুরছে। আমি জানি কি কি প্রশ্ন ঘুরছে, সব বলবো, সমস্যা নাই। এই বলে আমি শাহানাকে ডাক দিলাম। শাহানা আমার রুমে আসলো। আমাকে ডাকছেন সাহেব? আমাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে পারবি? না পারার কি আছে, আমি এক্ষুনি আনছি। এই বলে শাহানা চলে গেল। আমি শুধু এটাই জানতাম যে তোমার পরিবার আছে, কিন্তু তাদের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এখন কি হলো আবার? জানি তুমি আমাকে এইভাবে কল্পনা করো নাই, তাই তোমাকে বলবো সব। ইসরাতকে মারার সাথে আমার কথোপকথন সব বললাম। বাহ, তাহলে তো তুমি আবার সব ফিরে পেয়েছো। এখনো পাই নাই, বাট পাবো। তুমি কি কাউকে ভালোবাসো? ইসরাতের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। আরে না, কি বলছো? আমি কি ভালোবাসার মতো কোনো ছেলে হলাম? বাসি, একজনকে খুব ভালোবাসি। কে সে? পরে জানতে পারবা। এর মাঝে শাহানা আমাদের জন্য কিছুর ব্যবস্থা করলো। আমরা সেগুলোকে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ইসরাত আর তানভীরকে বিদায় দিয়ে দিলাম। তারা চলে গেল তাদের বাসায়। আমিও বস্তির দিকে হাঁটা ধরলাম, কারণ আমার জামা কাপড় এখানে থাকলেও আমার বই খাতা কিছুই নাই। বস্তিতে ঢুকে ঘরে ঢুকলাম। একটা ব্যাগে বইগুলো গুছিয়ে চাচার ঘরের দিকে হাঁটা ধরলাম। চাচার ঘরের সামনে দাঁড়িয়ে ডাক দিলাম। কিরে, তুই কখন আসলি? গ্রাম থেকে ফিরেছি দুপুরে। এখন আবার কই যাচ্ছিস? আমার মায়ের বাসায় ফিরে যাচ্ছি। কেন এখানে যাবি? মামা বলেছে যতদিন না তারা আসছে ততদিন ওইখানে থাকতে। এখন কি চলে যাচ্ছিস? বই নিতে এসেছি, তাই আবার চলে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। ওকে চাচা, আমি যাই তাহলে। এই বলে আমি চলে আসলাম আমার বাড়িতে। গেট দিয়ে ঢুকতে শাহানা বলে উঠলো, আরে সাহেব, আপনি কই গিয়েছিলেন? আগে যেখানে থাকতাম সেইখানে গিয়েছি। ও, আমাকে তো একবার বলে যেতে পারতেন। আসলে মনে ছিল না। এখন খাবেন নাকি আরো পরে খাবেন? তুই খাবার বাড়তে থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর শাহানা ডাক দিল খাবার খাওয়ার জন্য। আমি গিয়ে খেয়ে চলে আসলাম। রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আজকের মোবাইলটা না টিপে আর পড়তেও না বসি, ঘুমিয়ে পড়লাম। ক্লান্তির কারণে ঘুম চোখে এসে পড়লো। মাঝরাতে মোবাইলে ভাইব্রেশনের কারণে ঘুমটা ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখি ইসরাতের কল। কলটা ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। কি হয়েছে, এত রাতে কল দিলে যে? কোথায় এত রাত হলো? সব সময় তো এই সময়ই কথা বলি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি, তাই রাত গভীর মনে হচ্ছে। তোমার শরীর খারাপ নাকি? না, আমি ঠিক আছি। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না, ঠিক আছে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি পরে কল দিব। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে আবার হারিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে আসলাম। তানভীর দেখি একা একা বসে আছে। কিরে, কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? তোর জন্য করেছিলাম, তুই আসবি বলে। এসেছি তো। দোস্ত, কালকে একটা জিনিস আমাকে খুব ভাবিয়েছে। কি সেই জিনিস? আমার মনে হয় ইসরাত তোকে পছন্দ করে। দূর, পাগলের মতো কি বলছিস এইসব? আরে গাধা, ওর তোর প্রতি ভালোবাসা জন্মেছে মনে হয়। অসম্ভব, এটা হতেই পারে না। ও তোর যেভাবে খেয়াল রাখে, আমার মনে হয় ও তোকে নিয়ে স্বপ্ন দেখে। জানি ও আমার খেয়াল রাখে খুব, তাই বলে কি ভালোবাসতে হবে নাকি? তুইও কি ওকে ভালোবেসে ফেলিস নাকি? তোর বেটা কি যে বলিস তুই? সত্যি করে বল। কিছুটা। পারবি ওকে নিয়ে সুখে থাকতে? হঠাৎ এইগুলো কেন বলছিস? তোর প্রতি ইসরাতে ভালোবাসা দেখে আমি কাল অবাক হয়ে গেছি। ও তো সবসময় আমার খেয়াল রাখে। আমি জানি ও তোকে খুব ভালোবাসে। না, তুই হয়তো ভুলে ভেবেছিস। তাহলে চল একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? তুই ইসরাতের সামনে একটা মেয়েকে নিয়ে ঘুরবি আর রিয়াকশন দেখবি। ও যদি কষ্ট পায়? পরে ওকে সব খুলে বলিস। ওকে, কিন্তু মেয়ে পাবো কই? আমার ফ্রেন্ড শিলাকে আমি ম্যানেজ করে দিব। ওকে, দাঁড়া, আমি শিলার সাথে কথা বলি। ওকে, যা। তানভীর চলে গেল শিলাকে ম্যানেজ করতে। এইদিকে ইসরাতের ও আসার সময় হয়ে গেছে। একা একা বসে বসে তানভীর আর শিমলার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম তারা আমার দিকে আসছে। তানভীর আর শিলা আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। দোস্ত, ও রাজি হয়েছে। তোরা এক জায়গায় গিয়ে নিরিবিলি কথা বল, যা। হাই, আমি ইমন। হ্যালো, আমি শিলা। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। জি, আমারও। আরে তোরা পরিচয় পরে নিস, আগে এক জায়গায় গিয়ে বসে কথা বল। ইসরাত আসলে আমি কল দিব। ওকে। তারপর আমি আর শিলা এক জায়গায় গিয়ে বসলাম, আর আমি আর শিলা কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর তানভীর কল দিল। কিরে, ইসরাত কি এসে গেছে?
মাত্র গেট দিয়ে ঢুকছে, তোরা অ্যাক্টিং চালিয়ে যা। ওকে। আমি কল কেটে দিয়ে শিলার হাতটা ধরলাম আর আর্যকে পিছনে তাকিয়ে দেখি ইসরাত অনেক অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি ইসরাতকে দেখিয়ে দেখিয়ে শিলার হাতটা ধরে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার কলার চেপে ধরে পিছন দিয়ে নিয়ে যাচ্ছে। দূরে তাকিয়ে দেখি তানবীর ভিডিও করছে আর শিলাও হাসছে। ইসরাত কলার চেপে ধরে আরেক জায়গায় নিয়ে আসলো। আমি তাকিয়ে দেখি ওর চোখে পানি টলমল করছে। কি হয়েছে? এইভাবে কলের ধরে টানছেন কেন? ওই মেয়েটা কে? কোন মেয়ের কথা বলছো? যার সাথে এতক্ষণ হেসে হেসে কথা বলছিলে, সেই মেয়েটা কে? ও আচ্ছা, ওর নাম শিলা আর ও আমার নতুন ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? না, শুধু ফ্রেন্ডরা, ও আমার নতুন গার্লফ্রেন্ড। কি? এখানে কাদার কি আছে? যা সত্যি তাই বলেছি আমি। তুই কি কিছুই বুঝতে পারিস না নাকি? কি বুঝবো আমি? আমি যে তোকে মনে প্রাণে ভালোবাসি। ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে বলে কি ও নাকি আমাকে ভালোবাসে? পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তোমার যোগ্য আমি নই, তাই আমার চেয়ে ভালো কাউকে নিজের জীবনের সাথী হিসেবে পাবে তুমি। না, আমার কাউকে লাগবে না, আমার শুধু তোমার ভালোবাসাটা হলেই হবে। এর মাঝে তানবীর আমাদের মাঝে আসলো। কিরে, কি হয়েছে এখানে? দেখো না, ইসরাত পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলছে। কি হয়েছে ইসরাত, তুমি এমন করছো কেন? ভাইয়া, আপনি এমনকি একটু বোঝান প্লিজ। ও কেন আমাকে বুঝতে চায় না? ওকে, আমি দেখছি ব্যাপারটা। তানভীর আমার হাতটা টান দিয়ে আরেক জায়গায় নিয়ে আসলো। কিরে, এই জায়গায় নিয়ে আসলি কেন? তুইও ইসরাতকে ভালোবাসিস, আবার ইসরাতও তোকে ভালোবাসে। তো ও যেহেতু মনের কথা বলেই ফেলেছে, এবার তুইও বলে দে। পাগল নাকি তুই? কেন, আমি কি খারাপ কিছু বললাম নাকি? আমার পক্ষে ইসরাতকে মেনে নেওয়া সম্ভব নয়। কেন, তুইও তো ওকে ভালোবাসিস। সেই জন্যই তো ওকে মেনে নিব না। মানে? আমি জানি ও আমার কাছে সুখী থাকবে না, আর অনেক ভালো ভালো ছেলে তার পিছনে ঘুরে, তাই আমার প্রয়োজন নেই। তুই বুঝতে পারছিস না? আমার আর কিছু বোঝার নাই, তুই প্লিজ এসব নিয়ে কথা বলবি না। ওকে, তুই যা ভালো বুঝিস তাই কর। আমি কোনো কথা না বলে ইসরাতের সামনে গেলাম। দেখো, আমি তোমাকে মেনে নিতে পারবো না। কেন পারবে না? আমার মাঝে কি কমতি আছে? ভাইয়া, আপনি একটু বুঝিয়ে বলেন প্লিজ। তানভীর আমাকে কি বোঝাবে? আমি তোমাকে ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু তুমি যে আজকে এমন কাজ করবে এটা আমার কল্পনার বাহিরে। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু ভয় প্রকাশ করি নাই। তাহলে আজ কেন করেছো? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ করাটাই ভুল হয়েছে। ইসরাত কিছু না বলে চুপচাপ কাঁদতে লাগলো, আর আশেপাশে তার বান্ধবীরা চলে আসছে। আমি যে পারবো না তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কষ্ট সহ্য করতে। তাহলে আমি কি করব? আর কোনোদিন আমার সামনে ভালোবাসার কথা বলবা না? তাহলে আমাকে তুমি মেরেই ফেলো, আমার এই দুনিয়ায় ভালো লাগছে না। এইসব কথা বলা লাভ নাই। আজ স্পষ্টভাবে বলছি, আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবে না। ইসরাত চুপচাপ কথাগুলো শুনছে আর নীরবে কাঁদছে। কিছু হয়তো বলতে চেয়েছে। আমি না শুনে চলে আসলাম কলেজের বাহিরে। আমার সাথে তানভীরও চলে আসছে। কিরে, আজকে ক্লাস করবি না? না, আজকে ভালো লাগছে না। ইসরাতকে এভাবে কষ্ট না দিলেই পারতে। কি করব বলো? ও আমার সাথে মিলিয়ে চলতে পারবে না, আর ও আমার চেয়ে ভালো কাউকে পাবে, তাই আমি ওর লাইফ থেকে দূরে চলে আসছি। ও তো তোকে মনে প্রাণে ভালোবাসে। সবটাই আবেগ। ও এতক্ষণ যা বললো সবটাই আবেগ নিয়ে বলেছে। তাই বলে কি মেয়েটাকে এইভাবেই কষ্ট দিবি? যদি ইসরাতের ভালো চাওয়াতে ওর কষ্ট লাগে, তাহলে আমার কি করার আছে? তুই যে মাঝে মাঝে কি করস আল্লাহই ভালো জানে। হয়েছে, তুই বাড়িতে যা। তানভীর চলে গেল ওর রাস্তায়, আমি চলে আসলাম আমার রাস্তায়। বাসায় এসে ঢুকতেই, আরে সাহেব, এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আজকে ভালো লাগছিল না, তাই ক্লাস না করে চলে আসলাম। ও, কিছু বানিয়ে দিব? না, এখন লাগবে না, পরে দিস। আমি রুমে এসে দেখি মোবাইলটার চার্জ নেই, তাই মোবাইলটা চার্জে দিয়ে একটা বই নিয়ে বসলাম। কিছুতেই মন বসছে না, বারবার ইসরাতের কথাগুলো মনে পড়ছে। ইসরাতকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু ও আমাকে কি ভেবেছিল? আজকে যে কাজ করলাম এটা কি ঠিক করলাম? ইসরাতকে কি বেশি কষ্ট দিয়ে ফেললাম নাকি? আমার মতো বস্তির ছেলের সাথে ওর মানায় না, ও আরো ভালো ছেলে পাবে। আজ সব আবেগ দিয়ে কথা বলেছে, এইগুলো ভাবছি। কিছু ভালো লাগছে না, পড়ায়ও মন বসছে না, তাই শুয়ে রইলাম। হঠাৎ মোবাইলটার কথা মনে পড়লো, তাই মোবাইলটা অন করলাম। অন করে দেখি তানভীর অনেকগুলো কল দিয়েছে, আর অচেনা নাম্বার থেকে অনেক কল আসলো। আমি তানভীরকে কল দিলাম। কিরে, এত কল দিলি কেন? তোর মোবাইল বন্ধ কেন? চার্জ নেই, তাই চার্জ দিয়ে শুয়ে রয়েছি। তুই
তুই এখন কই? আমি তো বাসায়। খবর কিছু জানোস? কিসের খবর? ইসরাতের ব্যাপারে। না তো, কেন, কি হয়েছে ওর? তুই তাড়াতাড়ি ইসলামিয়া হাসপাতালে চলে আয়। কেন? ইসরাত আত্মহত্যার চেষ্টা করেছে, তাই আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলাম। তানভীরের কথা শুনে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কি বললো তানভীর এইটা? ইসরাত কিভাবে এত বড় কাজ করলো? যতই কষ্ট দেই না কেন, আমিও তোকে ভালোবাসি। আমি দ্রুত মোবাইলটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। হাসপাতালে গিয়ে রিসিপশন থেকে ইসরাতের কেবিন নাম্বারটা নিয়ে ইসরাতের কেবিনের দিকে রওনা দিলাম। কেবিনের সামনে যেতে দেখি তানভীর আর ইসরাতের পরিবার দাঁড়িয়ে আছে, সাথে স্যারও আছে। স্যার আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। জানি না স্যারকে কি বলে সান্ত্বনা দিব। আজ আমার জন্য সব হলো, আমি নিজেকে আজ কিভাবে ক্ষমা করব? স্যার আপনি কাঁদবেন না, নিজেকে শক্ত করুন। আমি জানি বাবা তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু ইসরাত তোমাকে সত্যি খুব ভালোবাসে। স্যারের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে স্যার আমাদের ব্যাপারে সব জানে? হয়তোবা। ডাক্তার কি বলেছে? ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। ও, আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম ডাক্তারের জন্য, কখন ইসরাতের সাথে দেখা হবে। সেই জন্য মনটা ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। আপনাদের মাঝে ইমন কে? আমি ইমন। কেন, কি হয়েছে? রোগীর জ্ঞান ফিরেছে আর বারবার আপনার নাম ধরে ডাকছে, আপনি গিয়ে দেখা করে আসুন। ডাক্তার চলে গেল। ইসরাতের পরিবারের সবাই কেবিনে ঢুকে গেল। শুধু দাঁড়িয়ে রইলাম আমি আর তানভীর। কিরে, ভেতরে যা। কোন মুখে আমি ইসরাতের সামনে দাঁড়াবো? আমি যে ওর কাছে অপরাধী হয়ে গেলাম। তোকে আমি বলেছিলাম যে মেয়েটা তোকে ভালোবাসে অনেক, তারপরও কেন তুই ওকে বুঝিসনি? সব আমার ভুল ছিল। আর যদি ওর কিছু হয়ে যেত তাহলে কিভাবে নিজেকে ক্ষমা করব? এইসব বাদ দিয়ে মেয়েটার কাছে যা, মেয়েটা তোকে ডেকছে। না রে, ওর সামনে আর যাব না। ও হয়তো রাগ করে আছে আমার উপর। না ইমন, ও তোমার উপর কোনো রাগ করে নাই। পিছনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছেন। ইসরাত কেমন আছে স্যার? ভালো, মোটামুটি। ও আমাকে ডাকছে। স্যার কিভাবে যাব আমি ওর সামনে? আজ আমার জন্য ওর এই অবস্থা। এইসব কথা বাদ দাও আর ইসরাতের কাছে যাও, ও তোমার অপেক্ষা করছে। এই বলে স্যার আর তানভীর আমাকে কেবিনে ঢুকিয়ে দিল। আমি প্রবেশ করতেই ইসরাতের পরিবার কেবিন থেকে বেরিয়ে গেল। ইসরাত বেডে শুয়ে আছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওকে দেখে চোখ দিয়ে অজান্তে পানি বের হয়ে গেল। ও কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। আমার সাথে কথা বলবে না? আজ আমার জন্য তোমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলার সাথে সাথে ইসরাত আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। ওর স্পর্শ পেয়ে নিজের মনকে সামনে রাখতে না পেরে চোখের জল ছেড়ে দিলাম। ইসরাত শক্ত করে ধরে আছে আর কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? ইসরাত আমাকে হঠাৎ ছেড়ে দিল আর আমার দিকে তাকিয়ে রইল। তুমি এসেছো? আমি হয়তো ভাবছি যে চিরতরে তোমাকে না, এমন কথা বলবা না। তুমি আমাকে একা ফেলে কোথায় যাবে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাই আমি কিভাবে তোমার পাশে অন্য মেয়েকে সহ্য করব? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। না, তুমি মিথ্যে বলছো। যদি আমাকে ভালোবাসতে তাহলে আর এভাবে কষ্ট দিতে না। এই বলে ইসরাত মুখটা ঘুরিয়ে ফেললো। আমি ইসরাতের থুতনি ধরে মুখটা আমার দিকে ফিরিয়ে আনি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি। তোমাকে কষ্ট দিয়ে যে আমি বেশি কষ্ট পেয়েছি। তুমি কষ্ট পাবে কেন? তোমার তো নতুন গার্লফ্রেন্ড আছে। না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওগুলো সব নাটক ছিল। নাটক মানে? তাহলে সব শুনো। ইসরাতকে আজকে সব ঘটনা খুলে বললাম। তাহলে এটা ছিল কাহিনী? তবে রে। এই বলে ইসরাত আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। এই কি করছো? আমার লাগছে তো। লাগুক, আজকে তোমাকে মেরেই ফেলবো। পারবে আমাকে ছাড়া থাকতে? এই কথা শোনার পর ইসরাত মারা বন্ধ করে দেয় আর আবার আমাকে জড়িয়ে ধরে। না, কখনোই পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তাহলে আজ আত্মহত্যা করতে গিয়েছিলে কেন? যদি তোমার কিছু হতো তাহলে আমি যে সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে যেতাম। সরি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। প্রমিস দাও। প্রমিস। আজ সারা দিনে কিছু খেয়েছো? খেয়েছি। না, আজকে তুমি কিছুই খাও নাই। তোমার মুখ বলে দিচ্ছে। না, খেয়েছি সত্যি। একদম মিথ্যা বলবা না। কেন খাও নাই? এখন বাসায় গিয়ে খাবো। ওকে, তাহলে তুমি বাসায় যাও আর খেয়ে আমাকে কল দিবা, তারপর আমি খাবো। আমি কখন খাই তার ঠিক নাই, বরং তুমি খেয়ে নিও। না, আগে তুমি, তারপর আমি। এখন বাসায় যাও। ওকে, নিজের যত্ন নিও। হুম। বাহিরে চলে আসলাম, দেখি স্যার আর তানভীর দাঁড়িয়ে আছে।
কথা শেষ হয়েছে? আচ্ছা স্যার, তাহলে আমি বাসায় যাই। সেটাই, যাও। দরকার হলে একটু কষ্ট করে জানাবেন, আমি আসার চেষ্টা করব। ওকে। আমি আর তানভীর চলে আসলাম হাসপাতালের বাইরে। কি রে ইসরাত কি বলেছে? পাগলামি করছে, আর কি করবে। এরকম একটা মেয়ে পাওয়ার খুবই কঠিন যে এত খেয়াল করবে তোর। আচ্ছা আমি গেলাম তাহলে। ওকে, আমি চলে আসলাম বাসায়। আপনি কোথায় গিয়েছিলেন? একজন অসুস্থ ছিল, তাই দেখতে গিয়েছিলাম। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। ওকে। রুমে এসে মোবাইলটা চার্জ দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবারকে রুমে এসে ইসরাতকে কল দিলাম। কল দিতে দেরি, কিন্তু রিসিভ করতে দেরি হয় নাই। হয়তো আমার অপেক্ষায় ছিল। এই আমি খেয়েছি, তুমি এবার খেয়ে নাও। সত্যি খেয়েছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ খেয়েছি। ওকে, তাহলে আমিও খাবো। খাওয়ার পর আবার কল দিব। ওকে, বাই। বাই, লাভ ইউ। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘুমানো আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠলাম বিকালে। মোবাইলটার দিকে তাকিয়ে দেখি ইসরাত অনেকগুলো কল দিয়েছে। আমি আবার কল দিলাম ইসরাতকে। এতগুলো কল দিয়েছো কেন? তোমাকে না বলেছি খাবার খাওয়ার পর কল দিব? উপস, মনে ছিল না। আসলে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়েছি। তোমাকে এখন কাছে পেলে খুশি মেরে নাক ফাটিয়ে দিতাম। না, ফাটিয়ে দিলে তো আমাকে দেখতে খারাপ লাগবে। তখন কি তুমি প্রেম করবে? করব। আচ্ছা, আমি কি এখন আসবো হাসপাতালে? না থাক, তোমার কষ্ট করে আসতে হবে না। কাল আমাকে রিলিজ করে দেবে। ওকে। তোমার পরিবার আছে তোমার পাশে? না, শুধু বাবা আছে পাশে। আচ্ছা স্যার কিভাবে জানে আমাদের ব্যাপারে? আমি বাবাকে সব জানিয়েছি। পাগল নাকি তুমি? আমাদের ব্যাপারে কেন বলেছো? বলেছি ভালো হয়েছে, তোমাকে কাছে পেতে আর কষ্ট হবে না। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে থাকো কিভাবে? আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি, বাবা এসেছে। ওকে বাই। ইসরাতের সাথে কথা বলার পর ছাদে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। সন্ধ্যায় রুমে এসে শাহানার তৈরি করা কিছু খাবার খেলাম। একটা বই নিয়ে বসলাম। হঠাৎ মামা কল দিল। হ্যাঁ মামা, বলুন। কিরে, কি খবর? এই তো ভালো, তোমাদের কি খবর? এই তো আছি কোনো রকম। থাকতে কোনো সমস্যা হচ্ছে? না, একদম না। আপনারা আসবেন কবে? আমরা আসবো কয়েকদিন পর। তুই সাবধানে থাকিস, আর যারা দেখতে মন চাইবে শাহানাকে বলিস। ওকে, বলবো। তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে কতক্ষণ পড়লাম। তারপর রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তানভীরের সাথে কলেজে চলে আসলাম। ইসরাতের সাথে কথা হয়েছে তোর? কাল বিকেলে হয়েছে, আর হয় নাই। তা ওকে রিলিজ দিবে কবে? আজকে দিবে। ও, এই জন্যই তো বলি আজকে প্রিন্সিপাল আসে নাই কেন? আমি যেতে চেয়েছিলাম, বাট ইসরাত না করে দিল। সেদিন ইসরাত ক্লাসে আসবে, তুই সেই দিন সবার সামনে ইসরাতকে প্রপোজ করবি? কি পাগল হয়েছিস নাকি? মেয়েটা নিজের ভালোবাসার জন্য প্রাণও দিতে রাজি, আর তুই কি না প্রপোজটাও করতে পারবি না? না না, আমি পারবো না। না, তোকে পারতেই হবে। কিন্তু দোস্ত। আর কোনো কিন্তু নাই, তুই প্রপোজ করবি, এটাই শেষ কথা। ওকে, করব। মনে থাকে যেন। চল এখন ক্লাসে যাই। চল। ক্লাস সবগুলো করলাম, কিন্তু আজকে কেন জানি ক্লাস করতে মন চাচ্ছে না। বারবার ইসরাতকে মিস করতে লাগলাম। তবুও সবগুলা ক্লাস করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ইসরাতকে কল দিলাম। কি মিস্টার রিমন, এই প্রথম আপনি আমাকে কল দিলেন? খুব মিস করছি তোমায়, তাই কল দিয়ে দিলাম। তা আজকে এত মিস করার কারণ? সেটা জানি না, কিছু ভালো লাগছিল না, তাই কল দিলাম। তা আমার সাথে কথা বললে বুঝি ভালো লাগবে? অনেক। আচ্ছা, তুমি কি বাসায় নাকি হাসপাতালে? এই তো কিছুক্ষণ আগে হসপিটাল থেকে আসলাম। ওকে, তাহলে তুমি রেস্ট নাও, আমি না হয় পরে কল দিব। কেন, তোমার না মন খারাপ? তাহলে কল কাটবা কেন? তোমার কণ্ঠ শুনে মনটা ভালো হয়ে গেছে। তাই বুঝি? আচ্ছা বাই। ওকে বাই, লাভ ইউ। ইসরাতের সাথে কথা বলে কিছুক্ষণ রেস্ট নিলাম। বাহিরে যাব, তখনই সাহানা বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? একটু বাইরে যাচ্ছি, মায়ের কবর জিয়ারত করতে। ও আচ্ছা, সাবধানে যাইয়েন। আমি চলে গেলাম মায়ের কবরের পাশে। গিয়ে কতক্ষণ কবর জিয়ারত করলাম। জিয়ারত শেষে একটা বুথে গেলাম। মামার দেওয়ার কার্ড দিয়ে বেশ কিছু টাকা তুললাম। সেই টাকা দিয়ে চাচার পরিবারের জন্য কাপড় চোপড় আর কিছু খাবার নিয়ে যাচ্ছি। চাচার ঘরে ঢুকতেই, আরে বাবা, কি খবর তোর? এই তো চাচা, ভালো। আপনাদের কি খবর?
এই তো ভালো। তোর মামারা কি এসে গেছে? না, আরো কয়েকদিন পর আসবে। ও, এই নিন চাচা, এইগুলো আপনাদের জন্য এনেছি। এই বলে চাচার জন্য আনা পাঞ্জাবি আর লুঙ্গি তার হাতে দিলাম। তুই আবার এইগুলো আনতে গেলি কেন? চুপ থাকেন, যা এনেছি দেখেন পছন্দ হয় কিনা। চাচা পাঞ্জাবি আর লুঙ্গিটা নেড়ে চেড়ে দেখে বলল, বাহ, খুব সুন্দর তো, আমার খুব পছন্দ হয়েছে। অপু, এই নে, এইগুলা চাচির জন্য এনেছি, আর এইখানে তোর জন্য এনেছি। আচ্ছা, আমি মাকে দিচ্ছি। দেখ তোর জামা তোর পছন্দ হয় কিনা। অপু জামা দেখে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে, এইখানে খাবার আছে, খেয়ে নিস। তুই এত টাকা খরচ করতে গেলি কেন? আপনি বেশি কথা বলেন। আমি এইগুলো আমার বাবা মা আর ভাইয়ের জন্য এনেছি। চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল খুশিতে। তিনি হয়তো আমার মুখ থেকে এমন কথা আশা করে নাই। আরে কাঁদছেন কেন? তুই আমাদের রক্তের কেউ না, তবুও তুই আমাদের জন্য যা করেছিস তার ঋণ আমি কিভাবে শোধ করব? কি সব পাগলের মতো বলেছেন? আমি তো আপনার ছেলে, আর ছেলের কাছে কি বাবা মা কোনোদিন ঋণী থাকে? খেয়েছিস কিছু? আমি খেয়ে এসেছি। ও, চাচার পরিবারের সাথে এইভাবে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাসায়। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই একটু পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে। পড়ার ফাঁকে গিয়ে খাবারটাও খেয়ে আসলাম। হঠাৎ ইসরাতের কল আসলো, সাথে সাথে রিসিভ করলাম। তোমার অভ্যাস হয়ে গেছে তাই না? কিসের অভ্যাস? এই যে আমাকে এত রাতে কল দিয়ে প্রেমালাপ করতে। হয়েছে। তোমার সাথে কথা না বললে আমার রাতটা ভালো যায় না। তাই বুঝি? এই কাল আমি কলেজে আসবো। পাগল নাকি? তোমার অবস্থা খারাপ, আবার তুমি কলেজে আসবে কেন? মোটামুটি সুস্থ হয়েছি, তাই আসবো। না না, এত তাড়াতাড়ি আসার দরকার নাই, আরো কয়েকদিন রেস্টে থাকো। না, আমি কাল আসবোই, আর আমার খেয়াল রাখবে তুমি। ওকে, রাখবো। দেখবো কেমন খেয়াল রাখতে পারো। রাতে খেয়েছো? খেয়েছি। তুমি খেয়েছো? খেয়েছি। আমার না খুব ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমাও, কাল কলেজে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢোকার আগে তানভীর ডাক দিল, কিরে এখানে ডাকলি কেন? চল ভিতরে যাই। ইসরাত এসেছে আজকে কলেজে। তো কি হয়েছে? তুই কি ভুলে গেছিস নাকি যে ইসরাত আসলে তোকে ইসরাতকে প্রপোজ করতে হবে? দোস্ত, আজকে মাফ করে দে, আমি পারবো না। না, তোকে পারতেই হবে। দাঁড়া এখানে। আমাকে দাঁড়া করিয়ে দিয়ে তানভীর একটা ফুলের দোকান থেকে অনেকগুলো ফুল কিনে আনলো। এই নে, ফুলগুলো রাখ, এইগুলো দিয়ে তুই আজকে প্রপোজ করবি। তুই যে আজকে কি শুরু করলি? তুই ওর কাছে গিয়ে কোনো কথা বলবি না, সোজাসুজি গিয়ে প্রপোজ করবি, তারপর কথা বলবি। ওকে। আমি আর তানভীর ফুলগুলো হাতে নিয়ে কলেজে প্রবেশ করলাম। ইসরাত আর তার ফ্রেন্ডরা বসে আছে এক কোণে। আমি আর তানভীর এগোতে লাগলাম তাদের দিকে। যতই ইসরাতের কাছে যাচ্ছি তত মনে হচ্ছে বুকের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ইসরাতের কাছে গিয়েই ওর সামনে হাঁটু গেড়ে বসলাম, আর ফুলগুলা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলাম, হবে কি আমার ছোট্ট বাবুনি নাম্য, তোমার শাড়ির কুচিটা ধরার দায়িত্বটা কি আমাকে দিবে? দুজনে এক আকাশের নিচে বসে চাঁদ দেখার সুযোগ করে দিবে? সারা জীবন ভালোবাসতে দিবে? এইগুলা বলে ইসরাতের দিকে তাকালাম। ও এতটাই খুশি হয়েছে যে সাথে সাথে ওর চোখ দিয়ে পানি পড়ে গেল। ইসরাত আমার হাত থেকে ফুলগুলা নিল। সবাই আমাদের হাততালি দিয়ে অভ্যর্থনা জানালো। ইসরাত হঠাৎ এমন কাজ করে বসলো যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? সবাই দেখছে তো। দেখো, তাতে আমার কি? তোমাকে কাছে পেয়েছি, আর ছাড়বো না। তাই বলে কি সবার সামনে দেখাতে হবে নাকি? কি রে, হয়েছে তোর ভালোবাসা? তানভীরের কথা শুনে ইসরাত আমাকে ছেড়ে দেয় আর লজ্জায় দাঁড়িয়ে আছে। যা, তোরা আলাদা গিয়ে কথা বল। আমি আর ইসরাত সবার থেকে কিছুটা দূরে এসে কথা বলতে লাগলাম। আজ হঠাৎ প্রপোজ করলে কেন? কেন, তোমার পছন্দ হয়নি? ধুর গাধা, আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন, কারণ আজকের পর থেকে তুমি আমার। আমাকে কখনো হারাতে দিবে না তো? না, কখনো তোমাকে হারাতে দিব না। শরীর ঠিক আছে? ক্লাস করতে পারবা তো? শরীর একদম ঠিক আছে। চলো ক্লাসে যাই। চলো। আজ থেকে প্রতিদিন আমার সাথে বসতে হবে। ওকে, বসবো। সবাই চলে আসলাম ক্লাসে। স্যার এসে ক্লাস করাতে লাগলো। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার পায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। তাকিয়ে দেখি কাজটা ইসরাতের। কি করছো? ক্লাসে স্যার আছে?
আমার ভালো লাগছে না, তাই তোমাকে জ্বালাচ্ছি। স্যার দেখলে সমস্যা আছে। দেখলে আমার কি? আমি এখন তোমার কাঁধে ঘুমাবো। এই বলে ইসরাত আমার কাঁধে ঘুমিয়ে পড়লো। আমি ওকে দ্রুত সরিয়ে দেই। কি হলো, সরালে কেন? এইটা ক্লাস, স্যার দেখলে সমস্যা আছে। বুঝতে পারছো না কেন? ওকে, তাহলে পরে মাথা রাখবো। ওকে। দুজনে ক্লাস করলাম মন দিয়ে। ছুটির পর সবাই সবার বাসায় চলে গেল। আমিও আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকেলে উঠলাম। উঠে একটা উপন্যাসের বই নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ ইসরাতের কল। বলো। এই, তুমি এত কিপটে কেন? আমি আবার কি করলাম? তুমি আমাকে কোনো দিন নিজে থেকে কল দিয়েছো কোনোদিন? ও, তার জন্য কিপটে বলছো? আমি জানি যে তুমি কল দিবা, তাই আমি দেই না। যদি আমি কল না দেই তাহলে তুমি দিবা? আমি দিব। থাক, আর বলতে হবে না। এখন কি করছো? এই তো একটা উপন্যাসের বই পড়ছি। তুমি কি করছো? তোমার কথা ভাবছি। তা কি ভাবছো? অনেক কিছু ভাবছি, কিন্তু তা এখন বলা যাবে না। ওকে, বইলো না। চলো না, আমরা একদিন ঘুরতে যাই। কয়েকদিন আগে তো ঘুরে আসলাম, আবার যাব? যাবো। তোমার সাথে ঘুরতে খুব ভালো লাগে। ভালো লাগলে তো আর হবে না, পড়াশোনাটাও তো করতে হবে। এই, পরে কথা বলি, মা আসছে রুমে। আচ্ছা যা। বাবা কলটা কেটে দিল। ভালোই তো কথা চলছিল। শাশুড়ি আম্মা আসার আর সময় পেল না। একটু পর মামা কল দিল। হ্যাঁ মামা, বলেন। আমরা তো আজকে শহরে ফিরছি। আপনারা তো বলেছিলেন আরো কয়দিন পর আসবেন। কিন্তু আমার কাজ পড়ে গেছে, তাই দ্রুত সবাই চলে যাচ্ছি। ওকে, আপনারা এখন কোথায়? এই তো আর 1 ঘন্টার মধ্যে আমার বাসায় গিয়ে উঠবো। ওকে, সাবধানে আসেন। আচ্ছা। কল কেটে দিয়ে আমি আমার রুমে গিয়ে ব্যাগগুলো গোছাতে লাগলাম। 1 ঘন্টা পর মামা আর তার পরিবার চলে আসলো। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, তখনই মামা বলে উঠলো, কিরে কই যাচ্ছিস ব্যাগ নিয়ে? আমি আমার ঠিকানা বস্তিতে ফিরে যাচ্ছি। আমরা এখন এসেছি, তুই কাল যাস। সরি মামা, তুমি মামি আর নানিকে বলে দিও আমি চলে যাচ্ছি। মামা আর কিছু বলল না। আমি বুথ থেকে কিছু টাকা তুলে আসলাম বস্তিতে। বস্তিতে এসে আমি আমার ঘরে ঢুকে ব্যাগ রেখে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। এমন সময় আমার ঘরের দরজায় কে জানি টোকা দিতে লাগলো। দরজা খুলে দেখি চাচা বাহিরে দাঁড়িয়ে আছে। চাচা আমাকে দেখেই, কিরে তুই এসেছিস? একটু আগে এসেছি। কিছু বলবেন নাকি? না, ঘরের সামনে দিয়ে যেতে ভিতর থেকে আওয়াজ আসছিল, তাই দেখছি যে ভিতরে কে। আচ্ছা চাচা, আমি কাজ করছি। কাজ শেষ হলে আজ আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা। এই বলে চাচা চলে গেল। আমি ঘর পরিষ্কার করে বাইরে থেকে কিছু খাবার কিনে চাচার ঘরে গেলাম। কিরে তোর কাজ শেষ? শেষ। ওইখান থেকে চলে আসছিস নাকি আবার যাবি? চলে আসছি, মামার পরিবার চলে আসছে গ্রাম থেকে। ও আচ্ছা, বস, একসাথে খাবার খাই। এই নেন, আমি বাইরে থেকে খাবার কিনে এনেছি। তুই আমার কিনে আনতে গেলি কেন? আপনাদের সাথে বসে খাবো তাই কিনে আনলাম। ও আচ্ছা, বস এখানে। তারপর চাচার সাথে বসে কিনে আনা খাবারগুলো জমিয়ে খেতে লাগলাম। খাওয়ার পর আমি আমার ঘরে চলে আসলাম, পড়তে লাগলাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আমার আর ইসরাতের প্রেম আগের চেয়ে মজবুত হয়েছে। একজন যেন আরেকজনের পরিপূরক। একদিন কথা না বলে থাকতেই পারি না। এইভাবে আমাদের পরীক্ষাটাও শেষ হয়ে যায়। প্রতিদিনকার মতো আজকেও তানভীরের সাথে আড্ডা দিতে ভুল হলো না। কিছুক্ষণ পর ইসরাত এসে আমাদের সাথে যোগ দিল। ইমন, তোমার সাথে আমার কথা ছিল। বলো। একটু দূরে আসবে? ওকে। ইসরাত আর আমি তানভীরের কাছ থেকে একটু দূরে চলে আসলাম। কি হয়েছে এবার বলো। আমার আর সহ্য হচ্ছে না। এবার আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমি তো তোমারই আছি, আর কিভাবে পেতে চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। পাগল হয়ে গেলে নাকি? আমি তো এখনো বিয়ের প্রস্তুতি নেই নাই। নাও নাই, ভালো কথা, এখন থেকে নাও। পড়াশোনাটা শেষ করি আগে, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। আমরা বিয়ের পরও তো পড়তে পারবো, তাই এত কথা বলে লাভ নেই। আজ সত্যি তুমি পাগল হয়ে গেছো। তোমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছি। ধুর, বাদ দাও এইসব কথা। আমি অলরেডি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা জানিয়ে দিয়েছি। বাবা রাজি আছে। এখন তোমার মতামত কি? তুই স্যারকে এসব কেন বলছো? বলেছি, বেশ করেছি। আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা এখন বলা যাবে না, পরে বলবো। এই বলে ইসরাত চলে গেল আমার সামনে থেকে। ইসরাতের বলা সব কথা মাথার উপর দিয়ে যেন গেল। ও কি বললো কিছুই বলতে পারছি না। আউচ!
কিরে কই হারিয়ে গেলি? এই শালা, তুই আমারে চিমটি কাটলি কেন? তোকে সেই কখন থেকে ডাকছি, তুই শুনো চুপচাপ দাঁড়িয়ে আছিস। তাই বলে কি এত জোরে চিমটি দিবি? ওকে বাবা সরি, এখন বল ইসরাত কি বলেছে? ইসরাতের কথা ভাবছি রে। সে যে কি বলে গেল সেটা ভাবতে শরীরটা কাটা দিয়ে উঠছে। তা তো বুঝলাম, বাট কি বলে গেছে সেটাই তো বললি না। ইসরাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তুই বল আমি এখন কি করি? সত্যি? হুম। শাবাশ, ইসরাত একটা কাজের কথা বলেছে, তোর বিয়েতে অনেক মজা করব। শালা আমি আছি টেনশনে আর তুই আছিস মজা নিয়ে। ঠিক তো, এইবার তোকে বিয়ে করতে হবে। ইসরাতের সাথে আমি একমত। শালা তুইও তো দেখছি ইসরাতের মতো পাগল হয়ে গেছিস। পাগল হয়েছে কিনা জানি না, তবে আমি জানি এইবার তোকে বিয়ে করতেই হবে। ওকে দেখা যাবে, এসব নিয়ে পরে ভাবা যাবে। আর এখন ক্লাসে চল। চল। আমি আর তানভীর গিয়ে ক্লাস করতে লাগলাম। আমি মাঝে মাঝে ইসরাতের দিকে আর চোখে তাকাচ্ছি। সে আজ আমার দিকে মোটেও তাকাচ্ছে না। সে আছে তার বান্ধবীদের নিয়ে। ইসরাতকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে। ক্লাস সবগুলো করে বস্তিতে আসার সময় ইসরাত দূর থেকে বলে দিচ্ছে, সারপ্রাইজের জন্য অপেক্ষায় থেকো। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ও চলে যায়। আমিও সাত পাচ্ছে না ভেবে চলে আসলাম। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটা হোটেলে গেলাম। সেখান থেকে কিছু খাবার খেয়ে আবার বস্তিতে ফিরে আসলাম। আজকে সারা দিনও চাচার সাথে দেখা হয়নি, হয়তো তিনি এখন রিক্সা চালাচ্ছে। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে বিকেলে উঠে বস্তির অলিগলি দিয়ে কতক্ষণ হাঁটলাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম। ঘরে এসে সাথে সাথে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর কেউ জানি আমার দরজায় টোকা দিল। আমি বই বন্ধ করে দরজা খুলে অবাক হয়ে যাই। এ কি, ওনারা আমার ঘরের সামনে কি করছে? আমার সামনে ইসরাত স্যার আর মামা দাঁড়িয়ে আছে। আরে স্যার আপনি? বাহিরে দাঁড়া করিয়ে রাখবে নাকি ভিতরে আসতে দিবে? ও সরি, আসুন আপনারা আসুন। ওনারা ভিতরে এসে বসলো। ইসরাত ঘরে ঢোকার সময় আমাকে একটা চোখ টিপ দিয়ে ঢুকলো। স্যার আমার রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বস্তিদের মধ্যে এমন একটা রাজকীয় রুম দেখা খুব দুষ্কর ব্যাপার। তো স্যার আমার মতো গরিবের ঘরে আপনারা তিনজন আসলেন, আমি কিভাবে যে আপনাদের আপ্যায়ন করবো তা ভেবে পাচ্ছি না। কে বলেছে তুই গরিব? তুই ইচ্ছা করে গরিব সেজেছিস। হয়েছে, বাদ দাও, এখন কাজের কথা বলা যাক। কাজের কথা? তাও আবার আমার সাথে? কেন বলতে পারি না? না কেন পারবেন না? আপনারা বলুন। আমি জানি তুমি ইসরাতকে ভালোবাসো আর ইসরাত তোমাকে ভালোবাসে। ইসরাতের দিকে তাকিয়ে দেখি ও এক কোণে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি করে হাসছে। তোমার মামা তো আমার ফ্রেন্ড হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইসরাতের সাথে তোমার বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দিতে। কিন্তু স্যার আমি বিয়ের জন্য নিজেকে এখনো গুছিয়ে নেই নাই। সমস্যা কি? এখন থেকে গুছিয়ে নে, তাহলে হবে। দাঁড়ান আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে গিয়ে চাচাকে ডেকে আনলাম। চাচাকে সবার সামনে উপস্থিত করলাম। কে উনি? আমাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন এই ব্যক্তি আমাকে বাবা মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। ও, আমি চাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার মতামত গ্রহণ করতে। শিওর। আমি চাচাকে সব খুলে বললাম। তুই বিয়ে করবি, এইটা তো খুব ভালো কথা। অন্তত আমার জীবন থাকতে তোর বিয়ে তো দেখতে পারবো। চাচা তুমিও? আমি চাচ্ছি এখন বিয়ে না করতে। কেন? পড়াশোনাটা শেষ করি, তারপর না হয় ভাবা যাবে। না, ওনারা যা বলেছে তাই হবে। কিন্তু চাচা। আর কোনো কিন্তু নেই, তুই বিয়ে করবি, এইটাই শেষ কথা। আর যদি না করস তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। চাচার কথা শুনে খুব অবাক হয়ে যাই। চাচা আমাকে এত বড় কথা বলতে পারলো? ওকে, আপনারা যা সিদ্ধান্ত করবেন তাই হবে। এই কথা বলার পর সবার মুখে হাসি ফুটে উঠল। তাহলে আমরা সামনে শুক্রবারে ওদের বিয়ের দিন ঠিক করতে পারি। তাই ভালো। আপনার কি কোনো মত আছে নাকি? না, আমার কোনো মত নেই। আপনারা যা ঠিক করবেন তাই হবে। এইভাবে তাদের সবার কথা চলতে লাগলো। আমার আর ইসরাতের বিয়ের দিনও ঠিক করে গেল। বিয়ে হবে আমার নিজের বাসায়। বিয়ের পর থেকে ইসরাতকে নিয়ে আমি সেই বাড়িতে থাকবো। সবাই কথাবার্তা বলে চলে গেল। ওদের কথা ভাবতে ভাবতে আজ আর পড়া ঠিক মতো হলো না, তাই চাচার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তবে চাচাকে খুব খুশি খুশি লাগছে। আমার বিয়ের কথা শোনার পর থেকে ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে তানভীরের কাছে যেতেই, তাহলে মামা বিয়ে তুমি করছো তাই না? কি আর করার, সামনে শুক্রবার বিয়ে ঠিক হয়েছে। শাবাশ, তোর বিয়েতে সেই লেভেলে মজা করবো। ওকে করিস, তোর দায়িত্ব থাকবে বেশি। সেটা তো থাকতেই, বন্ধু বলে কথা। ওই দেখ ইসরাত তোকে ডাকছে, যা ওর কাছে যা। দূরে তাকিয়ে দেখি ইসরাত তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর আমাকে ডাকছে। আমি কাছে যেতেই, বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে।
এমন সারপ্রাইজ জীবনেও কল্পনা করি নাই। ভাইয়া, আপনাদের বিয়েতে কিন্তু আমরা সবাই যাব আর অনেক মজা করব। আরে যাইস তোরা। যাক ইসরাত, শেষ পর্যন্ত তোর স্বপ্ন সত্যি হলো। তা তো হতেই হবে। ইমন, তোমার সাথে এখন থেকে বেশি কথা বলবো না, সব বলবো বাসর ঘরে। দেখেছিস ইসরাত কি বলে? আগে আগে পরিকল্পনা করা আছে দেখছি। এই তোরা চুপ থাক। বাসর রাতে এত আদর নিতে পারবি? এই বলে ইসরাতের ফ্রেন্ডগুলা হাসাহাসি শুরু করে দিল। আর কিছু বলবে নাকি আমি যাব? ভাইয়া আবার লজ্জা পেল নাকি? আচ্ছা তোমরা যাও, পরে আবার কথা হবে। আমি চলে আসলাম তানভীরের কাছে। কি রে, ওরা বুঝি তোকে নিয়ে মজা করছে? তুই কি করে বুঝলি? তোর মুখ আর ওদের হাসি দেখে বসছি। আরে আর বলিস না, বিয়ে নিয়ে পাগল করে দিল। থাক আর পাগল হইস না, এখন ক্লাসে চল। চল। ক্লাস সবগুলো করলাম। ইসরাত আজকে আমার সাথে কথা বললো না, সে তার বান্ধবীদের নিয়ে খুব হাসি মজা করছে। কলেজ ছুটির পর বস্তিতে চলে আসলাম। রাতে হঠাৎ মামা আসলো। আরে মামা, আপনি হঠাৎ এইখানে? আর 3 দিন পর তোর বিয়ে, তাই আমরা চাই তুই আজকে ওই বাসায় যাস। না মামা, কাল যাব, আজকে না। না, কাল থেকে কাজ থাকবে, তাই ওইখানে আসতে পারবো না। তুই এখন আয় আমার সাথে। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে ঢুকলাম। চাচা চলেন আমার সাথে, আপনারা যাবেন। কই যাব আমরা? মামা আমাকে নিতে এসেছে 3 দিন পর, তো আমার বিয়ে, তাই এই বস্তিকে বিদায় দিয়ে চলে যাব। এই কথা বলার পর চাচার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তুই গেলে আমাদের কি হবে? কে আমাদের দেখবে? চাচার কান্না দেখে আমারও খুব খারাপ লাগছে। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? মাঝে মাঝে আবার আসবো। আমাদেরকে তো ভুলেই যাবি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না, আমি আপনাদের নিতে এসেছি আমার বিয়েতে। এখন কিভাবে যাব? আমরা না হয় কাল যাব সবাই। না, আমার সাথে যাবেন। পাগলের মতো কথা বলিস না, আমরা গুছিয়ে নিতে অনেক সময় লাগবে, তাই তুই আগে চলে যা, আমরা কাল আসবো। আচ্ছা। চাচার রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে শুধু বইগুলো নিলাম। আপাতত কিছু নেওয়া লাগবে না, আমি কাল একজনকে পাঠিয়ে দিব, সে সব নিয়ে আসবে। আচ্ছা। তারপর হাতে অল্প কয়েকটা বই নিয়ে বস্তির ঘর থেকে চিরতরে বেরিয়ে গেলাম। সারা বস্তি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বস্তিটা ছেড়ে আসতে খুব খারাপ লাগছে, বিশেষ করে চাচার পরিবারের জন্য বেশি খারাপ লাগছে। বারবার চাচার কথা মনে পড়তে লাগলো। চাচার কথা মনে পড়তেই চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোতে লাগলো। কিছুক্ষণ পর বস্তির গন্ডি পেরিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে। বাড়িতে ঢুকতেই সবাই আমার কাছে ছুটে আসলো, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। নানি আমাকে দেখে খুব খুশি হয়েছেন। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে আসলাম। রাতে সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। রাতে খাবার খেতে বসলাম সবাই একসাথে। এতদিন পর বাড়ির প্রদীপটা জ্বলে উঠেছে। ঠিক বলেছেন। ইমন আবার আমাদের মাঝে ফিরে এসেছে। তুই আর কোনোদিন আমাদের ছেড়ে যাবি না। আচ্ছা। কিরে, তোরা সবাই আমার দাদু ভাইয়ের বিয়ে ঠিক করেছিস, কিন্তু আমাকে তো মেয়ের ছবি দেখালি না। ও মা, পুরো ভুলে গেছি। আচ্ছা, খাবার শেষ করেন, তারপর দেখবো। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। এসেই ইসরাতের কথা খুব মনে পড়তে লাগলো। কেন জানি না ওকে খুব মিস করতে লাগলাম। পাগলিটার সাথে কথা না বলে যেন দিনটা খারাপ যায়। তাই আর না ভেবে পাগলিটাকে কল দিলাম। কি হলো, কল দিলা যে? তুমি কি ব্যস্ত নাকি? না, আমি তোমার জন্য পুরো ফ্রি, কিন্তু তোমাকে না বললাম যে বাসর রাতের আগে কথা বলা যাবে না? সেটা তো তোমার কথা, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। হঠাৎ এত ভালোবাসা আসলো কোথা থেকে? জানি না, তোমাকে খুব মিস করতে লাগলাম তাই কল দিয়েছি। আমি এই কয়দিন কথা বলবো না, সব কথা জমিয়ে রাখছি, পরে কথা বলবো। দূর, এইটা কোনো কথা? বাই, গুড নাইট, লাভ ইউ। হ্যালো। হ্যাঁ, টুট টুট টুট। কি মেয়ের বাবা, কথা নাকি জমিয়ে রাখবে, পাগলি একটা। ব্যাগ থেকে বই বের করে কতক্ষণ পড়লাম, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এমন সময় মামা আসলো আমার রুমে। কিরে, কোথায় যাচ্ছিস? কলেজে যাব। আর কই যাব? সে কি, তোর 2 দিন পর বিয়ে আর তুই এখন কলেজে যাবি? বিয়ে হলে বুঝি কলেজে যাওয়া যায় না? না, সেটা না, আমি চাই তুই আজকে বাসায় থাক। না মামা, আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের ইনভাইট করতে হবে। ও আচ্ছা, তাহলে সাবধান যাস। ওকে। রেডি হয়ে কলেজে চলে আসলাম। এসে তানভীরের সাথে দেখা। এই নিয়ে আমার বিয়ের কার্ড। আরে তুই কার্ড দিলেও যাবো আর না দিলেও যাবো। কাল চলে আসিস আমাদের বাসায়। ওকে, কাল তো মনে হয় গায়ে হলো।
দেখছিস ইসরাত কত খুশি এই বিয়ে নিয়ে। তুই আবার ইসরাতকে কই দেখলি? শালা তুই এই বয়সে কান্না করে গেছিস। ওই যে দেখ, সে তার বান্ধবীদের সাথে কিভাবে কথা বলছে। দূর, কিছুই ভালো লাগছে না। কেন? ও আমার সাথে বেশি কথা বলে না, সে নাকি কথাগুলো জমিয়ে রাখছে বাসরাতের জন্য। মজার কথা বললি। আজকে ক্লাস করতে মন চাচ্ছে না, ভালো লাগছে না। দূর বেটা, চল ক্লাসে যাই, তোকে ক্লাসগুলো করতেই হবে। ওকে বাবা, ওকে চল। আমি তোর বাবা হলাম কবে? শালা ওইটা কথার কথা, তোকে বাবা বললো কে? হয়েছে থাক, এবার ক্লাসে চল। অনিচ্ছা সত্ত্বেও সবগুলো ক্লাস করে চলে আসলাম। বাসায় এসে দেখি চাচা চাচি আর অপুরা এসে গেছেন। আরে চাচা, কেমন আছেন? তুই কাল আসার পর থেকে কিছুই ভালো লাগছিল না, সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। কিচ্ছু হারানো লাগবে না, এখন আসেন আমার রুমে আসেন। ওদের সবাইকে নিয়ে গেলাম আমার রুমে। ওরা আমাদের বাড়ির চারপাশ দেখতে লাগলো। একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ? আমি চাই তোমরা আর ওই বস্তিতে ফিরে না যাও। মানে হলো আপনারা আজ থেকে এখানে থাকবেন আর আপনার কাজের ব্যবস্থা আমি করে দিব। শোনো পাগল ছেলের কথা। আচ্ছা, এই নিয়ে পরে ভাবা যাবে। তুই মাত্র এসেছিস, আগে একটু রেস্ট নে। আচ্ছা চলেন, আপনাদের রুম দেখিয়ে দেই। চাচাকে একটা রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে না খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকেলে উঠতেই দেখি পুরো বাড়িটাকে সাজানো হচ্ছে। বাড়ির বাহিরে আর ভিতরে সাজানো হচ্ছে। আমি বাড়ির বাহিরে গেলাম, দেখি মামা দায়িত্বে আছে। আমাকে দেখেই, কি রে, সাজানো কেমন হচ্ছে? ভালো। আমার ভাগিনের বিয়ে, তাই ধুমধাম করে পালন করব। আমি আর কথা না বলে চলে আসলাম বাগানে। বাগানে চাচাকে দেখতে পাই। আরে চাচা, আপনি এইখানে কেন? এমনি ঘুরতে আসছি, মনটা ভালো থাকবে। ও, আমি জানতাম যে তোর সম্পত্তি আছে, কিন্তু এত আছে সেটা তো জানতাম না। সব বলি নাই আপনাকে, এইটা বলা অহংকারী। তাই বলে এত সম্পত্তির মালিক হয়েও তুই বস্তিতে ছিলি? ধুর, বাদ দাও এইগুলা। এইভাবে দিনটা কাটিয়ে দিলাম। আজকে আমার হলুদ সন্ধ্যা। সবাই একে একে আমাকে হলুদ লাগালো। তানভীরও সময় মতো চলে আসছে। বাড়িতে অনেক মেহমান আসছে, পুরো বাড়ি মেহমানে ভরপুর। হলুদের কাজ শেষ করে আমি ছাদে বসে আছি। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি তানভীর। কিরে, তুই ছাদে কি করিস? যা গিয়ে ঘুমা। এই প্রশ্নটা তো আমার করা উচিত ছিল। তুই এইখানে বসে বসে কি করছিস? মায়ের কথা খুব মনে পড়ছে রে। কাল আমার বিয়ে যদি মা থাকতো, কি যে খুশি হতো। আন্টি থাকলে হয়তো ওনার চেয়ে বেশি খুশি কেউ হতো না। মায়ের কথা ভাবতেই চোখ দুটো ভিজে উঠলো। এই পাগল, কাঁদছিস কেন? আজকের দিনে বুঝি কেউ কান্না করে? মায়ের কথা মনে পড়ে গেল। আন্টি যেখানে আছে আর ভালোই আছে। উনি তোকে দেখছে আর দোয়া করছে। হয়তোবা। গাধা, রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যা। ওকে, গুড নাইট। এই বলে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হচ্ছে বাড়িতে মেহমান আরো বেশি ভরে গেছে। পুরো বাড়িতে মেহমান থমথম করছে। আমি অধিকাংশ এর সাথে কথা বললাম। কিছুক্ষণ পর মামা আসলো। এই নে, এগুলো পরে নে। শেরওয়ানি আর পাজামা? আমি মামার হাত থেকে ওগুলো নিয়ে পরে নিলাম। বাড়ির সবাই একে একে ইস্টারদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি, মামা আর আমার ফ্রেন্ড আমরা পড়ে গেলাম। সেখানে পৌঁছাতেই সবাই ঘিরে ধরলো। অনেক কষ্টে ভিতরে প্রবেশ করলাম। অবশেষে বিয়েটা করলাম। ইসরাতকে নিয়ে আসার সময় পাগলিটা অনেক কান্না করেছে, যার কারণে সেন্স হারিয়ে ফেলেছে। ওকে গাড়িতে তুলে আমরা একে একে চলে আসলাম। পাগলিটা আমার বুকের উপরে শুয়ে ঘুমাচ্ছে। মন চাচ্ছে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে দেই, কিন্তু আশেপাশে মানুষ থাকার কারণে পারলাম না। বাসায় এসে সবাই ইসরাতকে ধরে আমার রুমে, মানে বাসর ঘরে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমিও প্রবেশ করলাম। প্রবেশ করতে আমার চোখ কপালে উঠে গেল। দেখি তানভীর আর ইসরাতের ফ্রেন্ডরা আমার বিছানায় শুয়ে আছে, আর ইসরাত এক কোণে ঘোমটা দিয়ে বসে আছে। কিরে, তোরা এখানে? তোকে না বলেছিলাম যে তোর বাসর রাতে তোর আগে আমি যাব? বলেছিস, এখন যা। কেন যাব? আমরা যাব না, আজ আমরা সারা রাত থাকবো। আরে পাগল নাকি? সারা রাত মানে? যা শুনেছি তাই বল শালা, কি লাগবে তোদের? এই তো তুই বুঝতে পেরেছিস, এই জন্যই তোকে এত ভালোবাসি। আমাদের সবার 10,000 টাকা দিতে হবে। কি 10,000 টাকা? আমার কাছে তো এত টাকা নাই এখন। তাহলে টাকা জোগাড় করে বাসর করিস, আমরা এখন এখানেই ঘুমাবো। আরে ধুর, এই নে, আমার কাছে টাকা নাই। কার্ড আছে, যত টাকা লাগে তুলে নিস। এই কথা বলার পর তানভীর আর ইসরাতের ফ্রেন্ডরা কার্ড নিয়ে চলে যাচ্ছে আর বলছে, এই যে আজকে কিন্তু বিড়ালটা মারতেই হবে। না, আমি বিড়াল না, ছাগল মারবো আমি। যাই মারিস না কেন, সফলতার সাথে মারিস, নইলে পুরুষ জাতি তোকে ধিক্কার জানাবে। শালা যাবি এইখান থেকে?
ওকে যাচ্ছি। এই বলে তানভীর চলে গেল। আমি গিয়ে ইসরাতের পাশে বসলাম। আস্তে আস্তে তার ঘোমটা তুললাম। তুলেই আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করেই ইসরাতের রূপ এত বেড়ে গেল কেন? অজান্তেই মুখ থেকে মাশাআল্লাহ কথাটি বেরিয়ে গেল। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার বিয়ে করা বউকে দেখছি। তাই বুঝি? কে দেখেন নাই? দেখেছি, বাট এই সাজে তো আর দেখি নাই। তাই বুঝি? তা ওরা কত টাকা নিয়েছে? সব শোনার পরও আবার প্রশ্ন করছো? তুমি তো পুরো কার্ড দিয়ে দিয়েছো, না জানি কত খরচ করবে। থাক, সেটা নিয়ে আমাদের ভাবার নয়। আজ আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত, তাই আমি চাই দুজনে নফল নামাজ আদায় করতে। সেটাই। তারপর আমি আর ইসরাত দুজনে নফল নামাজ পড়ে নিলাম। আমার মনে অনেক কথা জমে আছে, এতদিনে আজ সব বলবো। না, আজকে শুনবো না। তুমি এতদিন আমার সাথে কথা বলো নাই। না, তোমাকে আজ শুনতেই হবে। আমার খুব ঘুম পাচ্ছে। হঠাৎ ইসরাত আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এই কি করছো? নামও বলছি। আজ আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আচ্ছা, শুনবো। আজকে আমাকে অনেক আদর করতে হবে, নিজের বুকে শুতে দিতে হবে। না, আজকে অনেক ক্লান্ত, তাই আদর করতে পারবো না। ওকে, তাহলে এটাই থাক। আমার ঘুম পাচ্ছে। এই বলে লাইট অফ করলাম। ইসরাত যেই কিছু বলতে যাবে তখনই ওর ঠোঁট দুটো আমি দখল করে নিয়ে নিই। ও আমার স্পর্শ পেয়ে চুপ করে শুয়ে রইল। এরপর দুজন দুজনকে ধরে ঘুমিয়ে পড়লাম।